আসসালামু আলাইকুম। হালুয়াঘাট অনলাইন স্কুলে সকলকে স্বাগতম। সাথে আছি আমি মোহাম্মদ মমিনুল ইসলাম, সহকারী শিক্ষক, সেন্ট মেরিজ বালিকা উচ্চ বিদ্যালয়, হালুয়াঘাট, ময়মনসিংহ। সুপ্রিয় শিক্ষার্থী, তোমরা কেমন আছো? আশা করি ভালোই আছো। হালুয়াঘাট অনলাইন স্কুলের ক্লাসগুলো তোমরা নিয়মিত দেখছো এবং সেই সাথে তোমাদের পড়াশোনা ভালোভাবে চালিয়ে যাচ্ছ। গত ক্লাসে আমরা কি পড়েছিলাম? গত ক্লাসে আমরা পড়েছিলাম পঞ্চম অধ্যায়, যে অধ্যায়টা ছিল সমন্বয় ও নিঃসরণ। সেই অধ্যায়টা আমরা শেষ করেছি, তাই না? তাহলে আজকে আমরা একটা নতুন বিষয় নিয়ে আলোচনা করব। চলো দেখি আজকে আমাদের বিষয়টা কি হতে পারে। আজকে আমরা যে অধ্যায় নিয়ে আলোচনা করব সেই অধ্যায়ের নাম হচ্ছে পরমাণুর গঠন, অধ্যায় ষষ্ঠ। পরমাণুর গঠন, অধ্যায় ষষ্ঠ। তাহলে চলো আমরা শুরু করি আজকের পাঠ। দেখো, তোমরা একটি পদার্থ দেখতে পাচ্ছ না? এই যে একটি পদার্থ, কি কেমন? পদার্থটি কঠিন। দেখি আমরা আরেকটি পদার্থ, কি দেখা যাচ্ছে? একটি গ্লাস, গ্লাসে কিছু তরল জাতীয় পদার্থ আছে, অর্থাৎ এই পদার্থটি তরল পদার্থ। এবং আরও একটা আমরা কি দেখতে পাচ্ছি? সিলিন্ডার, যার গায়ে লেখা আছে O2। O2 মানে অক্সিজেন। তার মানে এই সিলিন্ডারে কি আছে? অক্সিজেন। অক্সিজেন কি ধরনের পদার্থ? অক্সিজেন বায়বীয় পদার্থ। তাহলে আমরা এখানে দেখতে পেলাম কঠিন পদার্থ, তরল পদার্থ এবং গ্যাসীয় বা বায়বীয় পদার্থ। এই তিন অবস্থায় পদার্থ থাকতে পারে। তাহলে পদার্থ কয় অবস্থায় থাকতে পারে? তিন অবস্থায়। এই যে কোনো পদার্থকে যদি আমরা ভাঙি, অর্থাৎ ছোট ছোট টুকরা করি, ভাঙলে কি পাওয়া যাবে? এই পদার্থ বা এটা যে কোনো পদার্থকে আমরা যদি ভাঙি তাহলে কি পাওয়া যাবে? খেয়াল করে দেখো, এই যে একটা পদার্থ ভাঙা হচ্ছে, ভাঙার ফলে কি হলো? টুকরা হয়ে গেল না? কিছু টুকরা বড়, কিছু টুকরা ছোট, অর্থাৎ কিছু কিছু কণার সৃষ্টি হয়েছে। কণাগুলোর মধ্যে কিছু কণা বড় আছে আর কিছু কণা ছোট। তাহলে আমরা জানলাম প্রত্যেক পদার্থই কি দিয়ে গঠিত? ক্ষুদ্র কণা দ্বারা গঠিত। প্রত্যেক পদার্থই ক্ষুদ্র কণা দ্বারা গঠিত। আর এই ক্ষুদ্র কণাগুলোকে আমরা দুই ভাগে ভাগ করতে পারি। কি ভাগ? অণু এবং পরমাণু। তাহলে পদার্থের ভাঙলে ক্ষুদ্র কণা পাওয়া যায়, কণাগুলোকে দুই ভাগ করা যায়, অণু এবং পরমাণু। তাহলে আজকে আমাদের পাঠ কি হতে পারে? আজকে আমরা কি বিষয়ে পড়ব? আজকে আমাদের পাঠ পরমাণুর ধারণার বিকাশ ও গঠন এবং পারমাণবিক সংখ্যা, ভর সংখ্যা ও আইসোটোপ, এই বিষয়গুলো নিয়ে আজকে আমরা পড়ব। তাহলে এই অধ্যায় আমরা এই পাঠ শেষে আমরা কি কি শিখতে পারবো? এই পাঠ শেষে আমরা পরমাণুর গঠন সম্পর্কে বিভিন্ন মতবাদ ব্যাখ্যা করতে পারবো। ইলেকট্রন, প্রোটন, নিউট্রন সম্পর্কে ব্যাখ্যা করতে পারবো। পরমাণুর গঠন ব্যাখ্যা করতে পারবো, পারমাণবিক সংখ্যা ব্যাখ্যা করতে পারবো এবং পারমাণবিক ভর সংখ্যা ব্যাখ্যা করতে পারবো। তাহলে চলো শুরু করি। দেখো তো কি দেখতে পাচ্ছ? চিত্রে একজন ব্যক্তির ছবি দেখা যাচ্ছে, তাই না? এই ব্যক্তির নাম জানো? বলতে পারবে এই ব্যক্তির নাম কি? এই ব্যক্তির নাম দার্শনিক ডেমোক্রিটাস। দার্শনিক ডেমোক্রিটাস, তিনি গ্রিক দার্শনিক, অর্থাৎ গ্রিস দেশে জন্মেছিলেন, এজন্য তাকে বলা হয় গ্রিক দার্শনিক। আর ওনার নাম ডেমোক্রিটাস।
সর্বপ্রথম তিনি খ্রিস্টপূর্ব 400 অব্দে মতবাদ দেন সকল পদার্থই ক্ষুদ্র ক্ষুদ্র অবিভাজ্য কণা দ্বারা গঠিত। তাহলে গ্রিক দার্শনিক ডেমোক্রিটাস খ্রিস্টপূর্ব 400 অব্দে মতবাদ দেন যে সকল পদার্থই ক্ষুদ্র ক্ষুদ্র অবিভাজ্য কণা দ্বারা গঠিত। তিনি এই ক্ষুদ্র কণার নাম দেন পরমাণু বা অ্যাটম। তিনি এই ক্ষুদ্র কণার নাম দেন পরমাণু বা অ্যাটম। তিনি অ্যাটম শব্দটি নিয়েছিলেন গ্রিক শব্দ এটুমুস থেকে। এটুমুস কথার অর্থ হচ্ছে অবিভাজ্য, অর্থাৎ যাকে আর ভাঙা যায় না। তাহলে দার্শনিক ডেমোক্রিটাসের মতে পরমাণু হচ্ছে পদার্থের ক্ষুদ্রতম কণা, যা আর ভাঙা যায় না, অর্থাৎ পরমাণু অবিভাজ্য। কিন্তু দার্শনিক ডেমোক্রিটাসের সময়, অর্থাৎ তার সমসাময়িক আরও 2 জন দার্শনিক ডেমোক্রিটাসের মতবাদের সাথে দ্বিমত পোষণ করলেন। অর্থাৎ 2 জন দার্শনিক বললেন না, এটা হতে পারে না। সেই 2 জন দার্শনিকের নাম কি? 2 জন দার্শনিক দেখো ছবিতে, তোমরা দেখলেই বুঝতে পারবে একজন আরেকজন। দার্শনিক 2 জনের নাম কি? একজনের নাম অ্যারিস্টটল এবং আরেকজনের নাম প্লেটো। তাহলে ডেমোক্রিটাসের সমসাময়িক 2 জন দার্শনিক অ্যারিস্টটল এবং প্লেটো ডেমোক্রিটাসের মতবাদের সাথে দ্বিমত পোষণ করেন, যার কারণে ডেমোক্রিটাসের মতবাদটি গ্রহণযোগ্যতা পায়নি। দার্শনিক অ্যারিস্টটলের মতে পদার্থসমূহ নিরবিচ্ছিন্ন। অর্থাৎ অ্যারিস্টটল বললেন পদার্থগুলো নিরবিচ্ছিন্ন, একে আমরা যতই ভাঙি, এই পদার্থকে আমরা যতই ভাঙি তা ক্ষুদ্র থেকে আরও ক্ষুদ্রতর হতে থাকবে। অর্থাৎ এটা একটা কন্টিনিউয়াস প্রসেস, চলমান। আমি ভাঙতে থাকবো আর এটা ক্ষুদ্র হতে থাকবে, যতই ভাঙবো ততই ক্ষুদ্র হবে, ক্ষুদ্র থেকে ক্ষুদ্রতর আরও ক্ষুদ্রতর হবে। সেটা মতবাদ ছিল কার? অ্যারিস্টটলের। এরপরে বহু বছর চলে গেল, আর কোনো বিজ্ঞানীর বা দার্শনিকের কোনো গ্রহণযোগ্য মতবাদ পাওয়া যায়নি। তারপর আমরা আরেকজন ছবি দেখতে পাচ্ছি, আরেকজনের কি নাম? জন ডাল্টন। বহু বছর পরের কথা, 1803 সালে। অর্থাৎ ডেমোক্রিটাস যখন মতবাদ দিয়েছিলেন বা অ্যারিস্টটল এবং প্লেটো যখন মতবাদ দিয়েছিলেন, সেই মতবাদের প্রায় 2200 বছর পরের ঘটনা। কি? জন ডাল্টন বললেন পরমাণু হলো মৌলিক পদার্থের ক্ষুদ্রতম কণা। জন ডাল্টনের মতে পরমাণু মৌলিক পদার্থের ক্ষুদ্রতম কণা। ডেমোক্রিটাস বলেছিলেন পরমাণু পদার্থের ক্ষুদ্রতম কণা, আর জন ডাল্টন বললেন পরমাণু মৌলিক পদার্থের ক্ষুদ্রতম কণা। অর্থাৎ তিনি নির্দিষ্টভাবে উল্লেখ করে দিলেন যাকে আর ভাঙা যায় না। জন ডাল্টনও বললেন যে পরমাণু এমন একটা কণা যাকে আর ভাঙা যায়নি। তার একটা মতবাদ ডেমোক্রিটাসের সাথে মিলে গেল, কিন্তু আরেকটি মতবাদ ডেমোক্রিটাস থেকে আধুনিক হলো, সেটা হলো পরমাণু হলো মৌলিক পদার্থের ক্ষুদ্রতম কণা। যেহেতু জন ডাল্টন নির্দিষ্টভাবে বলতে সক্ষম হয়েছেন যে পরমাণু মৌলিক পদার্থের ক্ষুদ্রতম কণা, তাই পরমাণুর জনক হিসেবে জন ডাল্টনকেই স্বীকৃতি দেওয়া হয়। কিন্তু জন ডাল্টনের মতবাদেও কিছু ত্রুটি পরবর্তীতে পরিলক্ষিত হয়। আসলে পরমাণু অবিভাজ্য নয়। এ পর্যন্ত যতজন দার্শনিক বা বিজ্ঞানী বলেছিলেন, তাদের মধ্যে ডেমোক্রিটাসের মতবাদ ছিল পরমাণু অবিভাজ্য, অ্যারিস্টটল বলেছিলেন পরমাণু নিরবিচ্ছিন্ন, একে যতই ভাঙা যায় ক্ষুদ্র থেকে ক্ষুদ্র হবে। আবার জন ডাল্টন বলেছিলেন পরমাণু মৌলিক পদার্থের ক্ষুদ্রতম কণা, কিন্তু অবিভাজ্য, একে আর ভাঙা যায় না। বাস্তবে পরমাণু অবিভাজ্য নয়, ক্ষুদ্রতম কণিকাও নয়, পরমাণু বিভাজ্য, অর্থাৎ পরমাণুকেও ভাঙা যায়। 19 শতাব্দীর শেষভাগে প্রমাণিত হয় পরমাণুতে
ইলেকট্রন, প্রোটন, নিউট্রন নামের 3 ধরনের কণিকা আছে। 19বিংশ শতাব্দীর শেষ দিকে এসে প্রমাণ হয় যে পরমাণুতে কী কী আছে? ইলেকট্রন, প্রোটন এবং নিউট্রন নামের 3 ধরনের কণিকা আছে। 1897 সালে স্যার জে থমসন 1897 সালে স্যার জে থমসন ইলেকট্রন আবিষ্কার করেন। 1911 সালে আর্নেস্ট রাদারফোর্ড প্রোটন আবিষ্কার করেন এবং 1932 সালে জেমস স্যাডউইক নিউট্রন আবিষ্কার করেন। অর্থাৎ তাদের আবিষ্কারের ফলে জানা গেল যে পরমাণুতে ইলেকট্রন, প্রোটন এবং নিউট্রন নামের 3 ধরনের কণিকা বিদ্যমান। আমরা আরও একজন বিজ্ঞানীর ছবি দেখতে পাচ্ছি, দেখো কি নাম? আর্নেস্ট রাদারফোর্ড। আর্নেস্ট রাদারফোর্ডের মতে পরমাণু সৌর মডেলের সাথে তুলনা করেছেন তিনি, অর্থাৎ পরমাণুর গঠন সৌরজগতের মতো। দেখো, দেখতে একটা সৌরজগতের মডেলের মতো দেখা যাচ্ছে না? দেখো এই যে হলুদ চিহ্নিত অংশগুলো দ্বারা ইলেকট্রনকে বোঝানো হয়েছে। ইলেকট্রনগুলো দেখো সবসময় নির্দিষ্ট কক্ষপথে কি করতেছে? ঘুরতেছে, নাকি কক্ষপথ পরিবর্তন করছে? না, ইলেকট্রনগুলো সবসময় যে যে পথে যাওয়ার সেই পথেই কি করতেছে? পরিভ্রমণ করতেছে। আর কেন্দ্রে আছে এই যে একটা নীল চিহ্নিত 3টি বস্তু, 1, 2, 3, আর সবুজ চিহ্নিত 3টি বস্তু। নীল কালার দিয়ে এখানে নিউট্রনকে বোঝানো হয়েছে, সবুজ চিহ্ন দিয়ে এখানে প্রোটনকে বোঝানো হয়েছে। অর্থাৎ এই কেন্দ্রে, অর্থাৎ মধ্যবর্তী স্থানে বা সেন্ট্রাল পয়েন্টে আছে প্রোটন এবং নিউট্রন। আর ইলেকট্রনগুলো কি করতেছে? যার যার কক্ষপথে অবিরাম ঘুরছে। আমরা আরও একটা পরমাণুর মডেল দেখি, আরও স্পষ্ট হবে তোমাদের। দেখো ইলেকট্রনগুলো এই যে যেগুলো ঘুরতেছে, ঘূর্ণায়মান অবস্থায় আছে, সেগুলো হচ্ছে ইলেকট্রন। এবং দেখো সবগুলো যে যে কক্ষপথের সেই কক্ষপথেই ঘুরতেছে, তারা কিন্তু এক কক্ষপথ ত্যাগ করে অন্য কক্ষপথে গমন করছে না। আর স্থির অবস্থায় কেন্দ্রে কি আছে? প্রোটন আর নিউট্রন। তাহলে বিজ্ঞানী আর্নেস্ট রাদারফোর্ড পরমাণুর গঠনকে সৌরজগতের মডেলের সাথে তুলনা করেছেন। রাদারফোর্ডের মডেলেও কিছু ত্রুটি আছে, পরবর্তীতে পরিলক্ষিত হয়। বিজ্ঞানী রাদারফোর্ড বলেছিলেন যে ইলেকট্রনগুলো কী করতেছে? কক্ষপথে ঘূর্ণায়মান, কিন্তু কক্ষপথগুলোর আকার কেমন বা এই সম্পর্কে বিস্তারিত মতবাদ তিনি দিতে পারেননি। এটা ছিল বিজ্ঞানী রাদারফোর্ডের মতবাদের ত্রুটি বা সীমাবদ্ধতা। এরপরে আরও একজন বিজ্ঞানী, নাম বিজ্ঞানী নিলস বোর। তিনি বলেন যে পরমাণু ইলেকট্রন, প্রোটন, নিউট্রনের সমন্বয়ে গঠিত। 1911 সালে নিলস বোর বলেন পরমাণু ইলেকট্রন, প্রোটন ও নিউট্রনের সমন্বয়ে গঠিত। অর্থাৎ পরমাণুতে কী কী আছে? ইলেকট্রন, প্রোটন এবং নিউট্রন, যার মধ্যে ইলেকট্রন ঋণাত্মক, অর্থাৎ ইলেকট্রনের চার্জ ঋণাত্মক, প্রোটন ধনাত্মক। তাহলে প্রোটন কি? ধনাত্মক, অর্থাৎ এবং নিউট্রন নিরপেক্ষ, নিউট্রনের কোনো চার্জ নেই। 3 ধরনের কণিকা আছে পরমাণুতে, ইলেকট্রন, প্রোটন, নিউট্রন, যার মধ্যে ইলেকট্রন ঋণাত্মক চার্জযুক্ত, প্রোটন ধনাত্মক চার্জযুক্ত এবং নিউট্রন চার্জ নিরপেক্ষ, তার কোনো চার্জ বা আদান নেই। এবং বিজ্ঞানী নিলস বোর বলেন যে ঋণাত্মক ইলেকট্রন নিউক্লিয়াস করে ঘুরে। তাহলে এখানে একটা নতুন শব্দ আসছে, কি? নিউক্লিয়াস। নিউক্লিয়াস কি? নিউক্লিয়াস হচ্ছে, আমরা এর আগে যখন রাদারফোর্ডের পরমাণুর মডেল দেখেছিলাম, ইলেকট্রনগুলো কি করতেছিল? চারদিকে ঘুরতেছিল, আর সেন্ট্রাল পয়েন্টে মধ্যবর্তী স্থানে কে ছিল? প্রোটন আর নিউট্রন। এই প্রোটন আর নিউট্রন যে স্থানে থাকে ওই স্থানটিকে বলে নিউক্লিয়াস। ওই স্থানটিকে কি বলে? নিউক্লিয়াস। তাহলে আমরা দেখলাম ইলেকট্রন কাকে কেন্দ্র করে ঘুরতেছে? নিউক্লিয়াসকে কেন্দ্র করে ঘুরে। ঋণাত্মক ইলেকট্রন নিউক্লিয়াসকে কেন্দ্র করে ঘুরে। দেখো এই ছবিতে আমরা স্পষ্ট প্রমাণ পাই এটা একটা হিলিয়াম পরমাণুর গঠন বা স্ট্রাকচার। কেন্দ্রে আছে
এই লাল চিহ্নিত অংশ দুইটি দিয়ে আমরা প্রোটনকে বুঝাইছি, আর এই গ্রে কালার বা ধূসর পদার্থের দুইটি বৃত্তাকার অংশ দিয়ে আমরা বুঝাইছি নিউট্রনকে, আর দুই পাশে এই যে নীল দুইটি বৃত্তাকার অংশ এই যে এখানে আর এখানে তা দিয়ে বোঝানো হয়েছে ইলেকট্রনকে। প্রোটন, নিউট্রন এবং ইলেকট্রন। তাহলে দেখো, খেয়াল করে দেখো, প্রোটন আর নিউট্রন কোথায় আছে? ঠিক পরমাণুর মাঝখানে। এই মধ্যবর্তী স্থানটার নামই হচ্ছে নিউক্লিয়াস। এটার নাম কি? নিউক্লিয়াস। নিউক্লিয়াসে তাহলে কি থাকে? প্রোটন এবং নিউট্রন। আর ইলেকট্রনগুলো কোথায় আছে? ওই চারদিকে। এই চারদিকে কাকে কেন্দ্র করে ঘুরে? নিউক্লিয়াসকে কেন্দ্র করে ঘুরে। আমরা আরেকটা ছবি দেখতে পাচ্ছি, H এবং 1। এর অর্থ কি? H দ্বারা কাকে বোঝায়? H দ্বারা বোঝায় হাইড্রোজেন পরমাণু। কি পরমাণু? হাইড্রোজেন। এবং এই 1 কি? 1 হচ্ছে তার প্রোটন সংখ্যা। 1 কি? প্রোটন সংখ্যা। তাহলে চিত্রে দেখা যাচ্ছে H হচ্ছে হাইড্রোজেন এবং 1 হচ্ছে প্রোটন সংখ্যা। প্রোটন সংখ্যার আরও একটি নাম আছে। প্রোটন সংখ্যাকে আর কি বলা যাইতে পারে? প্রোটন সংখ্যাকে বলা যায় পারমাণবিক সংখ্যা। তাহলে মৌলের প্রোটন সংখ্যাকে পারমাণবিক সংখ্যা বলে। এটা একটা সংখ্যা হয়ে গেল। পরীক্ষায় প্রশ্ন আসে, পারমাণবিক সংখ্যা কি বা পারমাণবিক সংখ্যা কাকে বলে? কোনো মৌলের প্রোটন সংখ্যাকে ওই মৌলের পারমাণবিক সংখ্যা বলে। অর্থাৎ প্রোটন সংখ্যা যত, পারমাণবিক সংখ্যাও তত। তাহলে বর সংখ্যা নতুন একটি শব্দ। বর সংখ্যা কি? আমরা একটু আগেই দেখেছিলাম, যখন হিলিয়াম পরমাণুর স্ট্রাকচার দেখেছিলাম, পরমাণুর কেন্দ্রে কী কী ছিল? যেখানে নিউক্লিয়াস বলেছি আমরা, নিউক্লিয়াসের ভিতর কী ছিল? প্রোটন আর নিউট্রন। মৌলের প্রোটন ও নিউট্রন সংখ্যার সমষ্টিকে ওই মৌলের ভর সংখ্যা বলে। একটি মৌলের প্রোটন আর নিউট্রনকে তোমরা যদি যোগ করে যে যোগফলটা পাবে, সেই যোগফলটা হচ্ছে ওই মৌলের ভর সংখ্যা। তাহলে আমরা এখান থেকে জানলাম একটি মৌলের প্রোটন সংখ্যা ও নিউট্রন সংখ্যার যোগফল হচ্ছে ওই মৌলের ভর সংখ্যা। অর্থাৎ কোনো মৌলের প্রোটন ও নিউট্রন সংখ্যার সমষ্টিকে ওই মৌলের ভর সংখ্যা বলে। আমরা আরও একটি চিত্র দেখতে পাচ্ছি, ও চিহ্নিত অংশ দ্বারা বোঝায় কি? অক্সিজেন পরমাণু না? আর নিচে আছে 8। একটু আগে আমরা পড়েছিলাম, এখানে যে সংখ্যাটা থাকে তাকে কি বলি? তাকে আমরা কি বলি? প্রোটন সংখ্যা বা পারমাণবিক সংখ্যা। তাহলে এখান থেকে বোঝা যাচ্ছে অক্সিজেন পরমাণুর প্রোটন সংখ্যা বা পারমাণবিক সংখ্যা 8। এ থেকে আরও কিছু তথ্য আমরা পাই। কি কি তথ্য পাওয়া যায়? এখানে অক্সিজেন পরমাণুর পারমাণবিক সংখ্যা 8। যেহেতু প্রোটন সংখ্যায় পারমাণবিক সংখ্যা, তাই উক্ত পরমাণুতে 8টি প্রোটন আছে। আবার যেহেতু কোনো মৌলের সমান সংখ্যক ইলেকট্রন ও প্রোটন থাকে, একটি মৌলে যতগুলো প্রোটন থাকে ঠিক ততগুলোই ইলেকট্রন থাকে। একটি মৌলে যতগুলো প্রোটন থাকে ঠিক ততগুলোই ইলেকট্রন থাকে। যেহেতু কোনো মৌলের প্রোটন ও ইলেকট্রন সংখ্যা সমান, তাই উক্ত পরমাণু অক্সিজেন পরমাণুতে 8টি প্রোটন আছে এবং 8টি ইলেকট্রন আছে। তাহলে এই তথ্য থেকে আমরা, এই ছবির চিত্র থেকে আমরা জানতে পারি যে এটা হচ্ছে অক্সিজেনের একটি পরমাণু, যার পারমাণবিক সংখ্যা 8। পারমাণবিক সংখ্যা 8 মানে এখানে প্রোটন আছে 8টি। আর কোনো মৌলে প্রোটন ও ইলেকট্রন সংখ্যা যেহেতু সমান থাকে, তাহলে এই মৌলে ইলেকট্রনের সংখ্যাও 8, অর্থাৎ 8টি ইলেকট্রন আছে। আমরা আরেকটা স্ট্রাকচার দেখতে পাচ্ছি, একটা গঠন। দেখতে কীরকম? একটা বৃত্তের মতো, তাই না? এই মাঝখানে ছোট বৃত্ত দিয়ে আমি বুঝাইছি বৃত্তের কেন্দ্র। তাহলে একটা বৃত্তের মতো দেখতে পাচ্ছি, আর মাঝখানের ছোট বৃত্তাকার অংশটাকে আমরা বৃত্তের কেন্দ্রের সাথে তুলনা করছি। দেখো তো, এই কেন্দ্রটাকে বলে কোনো পরমাণুর নিউক্লিয়াস, যার ভিতরে কি থাকে? প্রোটন এবং নিউট্রন। তাহলে নিউক্লিয়াসের ভিতর কি থাকে? পরমাণুর নিউক্লিয়াসের ভিতরে থাকে প্রোটন এবং নিউট্রন, আর চারদিকে থাকে ইলেকট্রন। এই যে ইলেকট্রন কী অবস্থায় থাকে? নিউক্লিয়াসকে কেন্দ্র করে, অর্থাৎ যেখানে প্রোটন আর নিউট্রন থাকে তাকে কেন্দ্র করে নির্দিষ্ট কক্ষপথে কী করতে থাকে?
ঘুরতে থাকে, দেখো যে ইলেকট্রন ঘুরতেছে। তাহলে ইলেকট্রন কী করে, নিউক্লিয়াসকে কেন্দ্র করে নির্দিষ্ট কক্ষপথে ঘূর্ণায়মান অবস্থায় থাকে। এবং এই প্রোটন আর নিউট্রন সংখ্যা যোগ করলে আমরা কি পাই, একটি মৌলের প্রোটন আর নিউট্রন যোগ করলে আমরা পাই ভর সংখ্যা, যাকে নিউক্লিয়ন সংখ্যাও বলা হয়। তাহলে কোনো মৌলের প্রোটন সংখ্যা ও নিউট্রন সংখ্যার সমষ্টিকে ভর সংখ্যা বা নিউক্লিয়ন সংখ্যা বলে। তাহলে এতক্ষণ আমরা জানলাম কোনো মৌলের ভর সংখ্যা হচ্ছে ওই মৌলের প্রোটনের সংখ্যা যোগ নিউট্রনের সংখ্যা। দেখো তো আমরা আরেকটা ছবি দেখতে পাচ্ছি, সিএল। সিএল কার প্রতীক? সিএল হচ্ছে ক্লোরিনের প্রতীক। নিচে আছে 17। এখানে যে সংখ্যাটা থাকে সেই সংখ্যাকে আমরা কি সংখ্যা বলি? সেই সংখ্যাকে বলি আমরা পারমাণবিক সংখ্যা। অর্থাৎ ক্লোরিনের পারমাণবিক সংখ্যা 17। যেহেতু পারমাণবিক সংখ্যা 17, তাহলে এখানে প্রোটন সংখ্যা কত? প্রোটন সংখ্যাও 17। আর উপরেরটা তাহলে কি? এই উপরের 35 হচ্ছে ভর সংখ্যা। 35 কি সংখ্যা? ভর সংখ্যা। তাহলে 35 যদি ভর সংখ্যা হয় আর 17 যদি পারমাণবিক সংখ্যা বা প্রোটনের সংখ্যা হয়, বাকি রইল কি? ভর সংখ্যা মানে কি? ভর সংখ্যা হচ্ছে প্রোটনের সংখ্যা যোগ নিউট্রনের সংখ্যা। প্রোটন আর নিউট্রন যোগ করে কত হয়েছে? 35। তার মধ্যে প্রোটন কত? 17। এখন যদি প্রশ্ন করা হয় নিউট্রন কত, পারবে না তোমরা? হ্যাঁ, অবশ্যই পারবে, কারণ ভর সংখ্যা থেকে প্রোটনের সংখ্যা বাদ দিলেই থাকে কি? নিউট্রনের সংখ্যা। অর্থাৎ বিয়োগ করেই তোমরা বের করতে পারবে। ক্লোরিন পরমাণুতে 17টি প্রোটন রয়েছে, 17টি ইলেকট্রন রয়েছে। যেহেতু আমরা দেখেছি যে মৌলের ভর সংখ্যা হচ্ছে প্রোটনের সংখ্যা যোগ নিউট্রনের সংখ্যা, তাই নিউট্রন সংখ্যা বের করতে হলে ভর সংখ্যা থেকে প্রোটন সংখ্যা বিয়োগ 35 থেকে 17 বিয়োগ করে হলো 18। অর্থাৎ উক্ত মৌলে 18টি কি আছে? নিউট্রন রয়েছে। আরও দুই একটা প্র্যাকটিস করি আমরা, তোমরা খাতা কলম নিয়ে রেডি হয়ে যাও। এখানে আমি দুইটি মৌল রেখেছি। ও মানে অক্সিজেন, Na হচ্ছে সোডিয়ামের প্রতীক, অর্থাৎ সোডিয়াম। ও অর্থাৎ অক্সিজেনের এখানে পারমাণবিক সংখ্যা 8, সোডিয়ামের পারমাণবিক সংখ্যা 11, সোডিয়ামের ভর সংখ্যা 23, অক্সিজেনের ভর সংখ্যা 16। এ থেকে তোমরা কি কি পাও? নিউট্রন সংখ্যা, ভর সংখ্যা, প্রোটন সংখ্যা, ভর সংখ্যা, নিউট্রন সংখ্যা নির্ণয় করো। ঝটপট করে ফেলো। এটা 1 মিনিটের কাজও না, 30 সেকেন্ডেই তোমরা এই দুইটা হিসাব করতে পারো ইচ্ছা করলে। দেখি তাহলে আমরা অক্সিজেনে কি কি আছে। এখানে অক্সিজেন পরমাণুর প্রোটনের সংখ্যা 8, ভর সংখ্যা 16, নিউট্রন সংখ্যা 16 - 8 সমান 8। যেহেতু কোনো পরমাণুতে প্রোটন ও ইলেকট্রন সংখ্যা সমান থাকে, তাই অক্সিজেন পরমাণুর ইলেকট্রন সংখ্যাও 8। আমরা খুব সহজেই বের করে ফেললাম। বাকি রইল সোডিয়াম। দেখি সোডিয়াম তোমরা কি করেছ। এখানে সোডিয়াম পরমাণুর প্রোটন সংখ্যা 11, ভর সংখ্যা 23, নিউট্রন সংখ্যা 23 বিয়োগ 11 সমান 12। যেহেতু কোনো পরমাণুতে প্রোটন ও ইলেকট্রন সমান থাকে, তাই সোডিয়াম পরমাণুর ইলেকট্রন সংখ্যাও 11। তাহলে আমরা কোনো পরমাণু থেকে এতক্ষণ আমরা কি শিখলাম? পারমাণবিক সংখ্যা কি, প্রোটন সংখ্যা কি, কিভাবে নিউট্রন সংখ্যা নির্ণয় করতে হয়, কিভাবে ভর সংখ্যা নির্ণয় করতে হয় বা ইলেকট্রন সংখ্যা নির্ণয় করতে হয়, এই সম্পর্কে এতক্ষণ আমরা জানলাম। আমরা আরও 3টি ছবি দেখতে পাচ্ছি না? প্রথম চিত্রে, দ্বিতীয় চিত্রে, তৃতীয় চিত্র। 3টি চিত্রে কি মিল আছে? দেখো এখানে হলুদ চিহ্নিত অংশ একটি। এখানে কোনো সবুজ বৃত্তাকার অংশ নেই। এখানে একটি, এখানে 2টি। এখানে লাল চিহ্নিত অংশ একটি। লাল চিহ্নিত অংশ দ্বারা আমরা ইলেকট্রনকে বোঝাই, আর হলুদ দ্বারা আমরা এখানে প্রোটনকে বুঝাইছি, সবুজ দ্বারা বুঝাইছি নিউট্রনকে। তাহলে এই ছবি থেকে আমরা বুঝতেছি এই চিত্রে আছে একটি প্রোটন, একটি ইলেকট্রন। এই চিত্রে আছে একটি প্রোটন, একটি ইলেকট্রন, একটি নিউট্রন। এই চিত্রে আছে একটি প্রোটন, একটি ইলেকট্রন, 2টি নিউট্রন। 3টি চিত্রের মধ্যে কি মিল আছে? মিল আছে প্রোটনের সংখ্যা আর ইলেকট্রনের সংখ্যা। তাহলে পার্থক্য কিসের? পার্থক্য হচ্ছে এখানে কোনো নিউট্রন নাই, এখানে নিউট্রন আছে একটি, এখানে নিউট্রন আছে 2টি।
তাহলে এই তিনটি চিত্রের মধ্যে পার্থক্য দেখতে পেলাম আমরা নিউট্রন সংখ্যার। প্রত্যেকটিতে প্রোটন সংখ্যা 1 কিন্তু নিউট্রন সংখ্যা ভিন্ন। তাহলে আমরা দেখলাম প্রত্যেকটি চিত্রে প্রোটন সংখ্যা 1 কিন্তু নিউট্রন সংখ্যা ভিন্ন। এদেরকে বলে পরস্পরের আইসোটোপ। তাহলে আমরা এখান থেকে আরেকটা শব্দ পেয়ে গেলাম আইসোটোপ। আইসোটোপ কি? কোনো মৌলের ভিন্ন ভিন্ন ভর সংখ্যা বিশিষ্ট পরমাণুকে পরস্পরের আইসোটোপ বলে। অর্থাৎ একটি মৌলের আমরা যদি ভিন্ন ভিন্ন ভর সংখ্যা পাই, ওই ভিন্ন ভিন্ন ভর সংখ্যা বিশিষ্ট পরমাণুগুলো হচ্ছে ওই মৌলের আইসোটোপ। ভিন্ন ভিন্ন ভর সংখ্যা হয় কেন? ভিন্ন ভিন্ন ভর সংখ্যা হয় নিউটনের তারতম্যের জন্য। কারণ আমরা জানি একই মৌলের যত পরমাণু আমরা পৃথিবীতে পাবো, ধরো অক্সিজেনের পরমাণু যেখানেই তুমি পাও, অক্সিজেনের পরমাণুতে প্রোটন থাকে 8টি, ইলেকট্রনও থাকে 8টি, সেটা বাড়েও না কমেও না, সবসময় 8টি থাকে। কিন্তু নিউটন সংখ্যা কখনো গিয়ে তুমি হয়তো পাইলে 8টি, কখনো 7টি, কখনো বা 9টি। তাহলে নিউটন সংখ্যা যেহেতু পরিবর্তিত হলো, কি পরিবর্তিত হবে? তার সাথে ভর সংখ্যাও চেঞ্জ হয়ে যাবে। কারণ ভর সংখ্যা কি? প্রোটন সংখ্যা ও নিউটন সংখ্যার সমষ্টি হচ্ছে ভর সংখ্যা। তাহলে ভর সংখ্যা কেন চেঞ্জ হলো? নিউটন সংখ্যার তারতম্যের জন্য। তাহলে কোনো মৌলের ভিন্ন ভিন্ন ভর সংখ্যা বিশিষ্ট পরমাণুগুলোকে আমরা বলতে পারি আইসোটোপ। চিত্রটি আমরা আরও একবার দেখি। এখানে প্রোটন একটি, অক্সিজেন একটি, ইলেকট্রন একটি। একটি প্রোটন একটি ইলেকট্রন, এটা হাইড্রোজেনের একটি পরমাণু যার নাম প্রোটিয়াম। এই চিত্রে একটি প্রোটন, একটি ইলেকট্রন, একটি নিউট্রন। এখানে কিন্তু কোনো নিউট্রন ছিল না। তার মানে হাইড্রোজেনের যে পরমাণু প্রোটিয়াম, এই প্রোটিয়ামে কোনো নিউট্রন থাকে না। ডিউটেরিয়ামে দেখো একটি প্রোটন, একটি নিউট্রন এবং একটি ইলেকট্রন। এবং ট্রিটিয়ামে কি আছে? একটি প্রোটন, একটি ইলেকট্রন, 2টি নিউট্রন। তাহলে আমরা যদি ভর সংখ্যা বের করি, এখানে প্রোটন 1, নিউট্রন নাই মানে 0, 1 আর 0 যোগ করে ভর সংখ্যা পাইলাম 1। প্রোটিয়ামের ভর সংখ্যা 1। ডিউটেরিয়ামের ভর সংখ্যা বের করি, প্রোটন একটি, নিউট্রন একটি, যোগ করে 1 আর 1 2। তাহলে ডিউটেরিয়ামের ভর সংখ্যা পাইলাম 2। এবং ট্রিটিয়ামের ভর সংখ্যা আমরা বের করি, একটি প্রোটন, 2টি নিউট্রন, 2 আর 1 যোগ করে হলো 3। তাহলে ট্রিটিয়ামের ভর সংখ্যা 3। দেখো প্রোটিয়ামের ভর সংখ্যা 1, ডিউটেরিয়ামের ভর সংখ্যা 2 এবং ট্রিটিয়ামের ভর সংখ্যা 3। এরা সবাই হাইড্রোজেন পরমাণু আর এদের প্রত্যেককেই একে অপরের আইসোটোপ, অর্থাৎ এরা হাইড্রোজেনের আইসোটোপ, একে অপরের আইসোটোপ বলা হয়। এই পর্যন্তই ছিল আজকে আমাদের পাঠ। তাহলে এতক্ষণ আমরা যা পড়লাম সে বিষয়ে তোমাদের 2-1টি প্রশ্ন করি, দেখি তোমাদের এতক্ষণ যে আমরা পড়লাম তোমরা কে কেমন শিখতে পেরেছ। দেখো তোমাদের জন্য খুব সহজ একটা প্রশ্ন, কিছুক্ষণ আগে আমরা পড়েছি না, মৌলিক পদার্থের ক্ষুদ্রতম কণিকাকে কি বলে? তোমাদের মনে করার জন্য আমি বলে দেই, কে বলেছিলেন এই কথাটি? জন ডাল্টন বলেছিলেন মৌলিক পদার্থের ক্ষুদ্রতম কণা, যার একটা নাম দিয়েছিলেন। নামটি কি? মৌলিক পদার্থের ক্ষুদ্রতম কণার নাম, মৌলিক পদার্থের ক্ষুদ্রতম কণার নাম পরমাণু। আরেকটি প্রশ্ন, একজন দার্শনিক বলেছিলেন পদার্থসমূহ নিরবিচ্ছিন্ন। এটি কোন বিজ্ঞানীর মতবাদ? কোন বিজ্ঞানী বা কোন দার্শনিকের মতবাদ? পদার্থসমূহ নিরবিচ্ছিন্ন। কতে আছে ডেমোক্রিটাস, খতে ডাল্টন, গতে অ্যারিস্টটল এবং গতে রাদারফোর্ড। বলো কোনটি সঠিক উত্তর? সঠিক উত্তর হচ্ছে অ্যারিস্টটল। আরেকটি প্রশ্ন, আইসোটোপ কি? আমরা একটু আগে পড়েছি একই মৌলের পরমাণু। আইসোটোপ যখন হয় একাধিক পরমাণুই দেখি আমরা। পরমাণুগুলো কি বিভিন্ন মৌলের হয় না একই মৌলের? এখানে বলছে একই মৌলের পরমাণু। 2, প্রোটন সংখ্যা 1 কিন্তু ভর সংখ্যা ভিন্ন। অর্থাৎ আইসোটোপগুলোর মধ্যে প্রোটন সংখ্যা সমান থাকে কিন্তু ভর সংখ্যা ভিন্ন হয়। এবং ভর সংখ্যা 1 কিন্তু প্রোটন সংখ্যা ভিন্ন। অর্থাৎ এখানে বলছে প্রোটন সংখ্যা 1 কিন্তু ভর সংখ্যা ভিন্ন, এখানে বলছে ভর সংখ্যা 1 কিন্তু প্রোটন সংখ্যা ভিন্ন। তাহলে সঠিক উত্তর কোনটি? উত্তরে আছে এখানে 1 ও 2, 1 ও 3,
2 ও 3 এবং 1 2 3 সব কয়টি? কোনটি সঠিক উত্তর? সঠিক উত্তর হবে, দেখি তোমাদের কয়জনের উত্তর সঠিক হয়েছে। 1 ও 2, অর্থাৎ একই মৌলের পরমাণু হচ্ছে আইসোটোপ এবং আইসোটোপের ক্ষেত্রে প্রোটন সংখ্যা 1 সমান থাকে, কিন্তু বল সংখ্যা ভিন্ন থাকে। তোমাদের জন্য সর্বশেষ প্রশ্ন আমার, পরমাণুর গঠনকে সৌর মডেলের সাথে তুলনা করেছেন কে? পরমাণুর গঠনকে সৌর মডেলের সাথে তুলনা করেছেন ডেমোক্রিটাস, ডাল্টন, এরিস্টটল এবং রাদারফোর্ড। সঠিক উত্তর বের করে নাও। সঠিক উত্তর হচ্ছে, সঠিক উত্তর কি? সঠিক উত্তর হচ্ছে রাদারফোর্ড। যারা রাদারফোর্ড বলেছো তাদের উত্তর সঠিক। এই পর্যন্ত আজকে আমরা পড়লাম। তোমাদের জন্য একটি বাড়ির কাজ আছে। আমি যেহেতু 2টি বিষয়ের উপর পাঠ নিয়েছি, 2টি বাড়ির কাজ দিব। বাড়ির কাজগুলো তোমরা খাতায় ঝটপট লিখে রাখো এবং পরবর্তীতে যখন বিদ্যালয় ক্লাস শুরু হবে, বাড়ির ক্লাসগুলো আমাদেরকে তোমরা দেখাবে। 1 নম্বর বাড়ির কাজ, পরমাণুর ধারণার বিকাশে কোন কোন বিজ্ঞানীর ভূমিকা রয়েছে তাদের নাম উল্লেখপূর্বক বৈসাদৃশ্যগুলো লিখো। আমরা এতক্ষণ অনেকগুলো বিজ্ঞানীর নাম পড়েছি। এই পরমাণুর ধারণা সম্পর্কে কোন কোন বিজ্ঞানীর ভূমিকা রয়েছে তাদের নামগুলো উল্লেখ করবা এবং মিল আছে এমন না, বৈসাদৃশ্য অর্থাৎ পার্থক্য, কী পার্থক্য আছে তাদের মতবাদের, সেগুলো লিখে নিয়ে আসবে। এবং আরেকটি প্রশ্ন তোমাদের, কার্বন পরমাণুর ভর, আমি এখানে কার্বন পরমাণুর 3টি ভর সংখ্যা দেখিয়েছি, 12, 13 এবং 14। অর্থাৎ আমরা জানি কার্বনের 3টি পরমাণুর ভর যদি 12, 13, 14 হয়, এরা পরস্পরের আইসোটোপ। এই আইসোটোপগুলোর নিউটন সংখ্যা নির্ণয় করো। কার্বন 12 বিশিষ্ট পরমাণুতে আইসোটোপে কয়টি নিউটন আছে? 13 ভর সংখ্যা বিশিষ্ট পরমাণুতে কয়টি নিউটন আছে? এবং 14 ভর সংখ্যা বিশিষ্ট পরমাণুতে কয়টি নিউটন আছে? এতক্ষণ আমাদের সাথে থাকার জন্য তোমাদের সকলকেই ধন্যবাদ। তোমরা সবাই ভালো থাকো, সুস্থ থাকো এবং হালুয়াঘাট অনলাইন স্কুলের ক্লাসগুলো নিয়মিত দেখো এবং সেই সাথে তোমাদের পড়াশোনা ঠিকমতো চালিয়ে যাও, সেই প্রত্যাশায় ধন্যবাদ সকলকে।